হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমরা ই স্কুলের পক্ষ থেকে আরইউ এবং জিএসটির জন্য ফাইনাল সাজেশন 25-এ 25 100% কমন আসবে এই নিশ্চয়তা নিয়ে আমি তোমাদের সাইন ভাইয়া হাজির হয়েছি। তোমরা এই ক্লাসটা ফলো করলে তোমরা এখান থেকে যে ক্লাসটার সাথে সাথে আমরা কয়েকটা পর্ব ক্লাস নিব। আরইউ তো কালকে, আরইউ তো নেক্সট দিন পরীক্ষা, আরইউর পরীক্ষার পরেও এই ক্লাস ধারাবাহিক থাকবে জিএসটি পর্যন্ত। তো আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। দেখো যে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে আমার একটা সাজেশন ভাইয়া, কোনটা কোন সালে এসছে না আরইউ এর জন্য এবং জিএসটির জন্য স্পেশাল ভাবে বানানো স্পেশাল ক্লাস। দেখো কোন পরমাণু দ্রবণের পিএইচ 2 থেকে এর মান 5-এ বৃদ্ধি পেলে এইচ এর ঘনমাত্রা কত গুণ হ্রাস পাবে। যখন পিএইচ এর মান হ্রাস বা বৃদ্ধি পড়বে তখন তোমরা সরাসরি যে গুণটা বের করবে কিভাবে, যে বৃদ্ধি বা কমানো বা হ্রাস সমান সূত্রটা হচ্ছে 10 টু দি পাওয়ার pH 1 মাইনাস pH 2। যদি তুমি মান নেগেটিভ পাও তাহলে হ্রাস পাবে, পজিটিভ পেলে বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো 10 টু দি পাওয়ার pH কত আছে 2 মাইনাস pH কত আছে 5। আমরা এখান থেকে পাচ্ছি 10 টু দি পাওয়ার -3। এই কথাটার মিনিং হচ্ছে 1/1000 গুণ। তাহলে দেখো কোনো কিছুকে 1/1000 ভাগ করা হতো 1000 গুণ কি পেয়েছে, হ্রাসের কথা তো বলেই দিয়েছে। যদি তোমাকে বলা হয় কত গুণ, যদি সরাসরি অ্যান্সার চাই কত গুণ, তাহলে যদি তুমি 10 টু দি পাওয়ার 3 পাও তাহলে 1000 গুণ বৃদ্ধি, আর -3 মানে কি 1000 ভাগ করা হচ্ছে 1000 গুণ কি হ্রাস। তাহলে এখানে হচ্ছে 1000 গুণ। অ্যান্সার আমাদের এখান থেকে এটা আসবে। সো শেষ। এই তো দ্রুত ভাইয়া সলভ হবে। এবার দেখো 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি যে 2s, দেখো 2SO3 সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এখানে ডেলিচির মান মাইনাস কত আছে দেখো তো, -197 কেলভিন। তো এখন কথা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ বাড়বে কখন। যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাহলে তাপমাত্রা কমালে উৎপাদ বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা কমালে অ্যান্সার নাই। এবার চাপের ক্ষেত্রে চলে আসো। চাপের ক্ষেত্রে যদি যাই আমরা, বাম পাশে মোল আছে 3 মোল, ডান পাশে কয় মোল আছে ভাইয়া 2 মোল। তাহলে বেশি মোল থেকে কোন দিকে যাচ্ছে, কম মোলের দিকে। যখন তুমি কোনো কিছু বেশি মোল থেকে কম মোলের দিকে নিবা চাপ বাড়াতে হবে। তাহলে এখানে কি হতে হবে, চাপ বাড়াতে হবে এবং তাপমাত্রা কি হতে হবে, কমাতে হবে। এই অপশন কি কোথাও আছে, এখানে একটা আছে চাপ তাপ সমানভাবে বাড়ালে, ভুল কথা। শুধু এখানে অ্যান্সার কাজ করবে চাপ বাড়ালে, কারণ যেহেতু বিক্রিয়কে মোল বেশি আছে উৎপাদে মোল কম আছে, তাহলে এখানে চাপ কি করতে হবে, বাড়াতে হবে। দ্যাটস ইট। এবার চলে আসো যে সেন্টিমোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। সেন্টিমোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে এখন দেখো সেন্টিমোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত হবে। তো সেন্টিমোলার সালফিউরিক অ্যাসিড, সেন্টিমোলার মানে কি 0.001, সরি 0.01 এক সেন্টিমোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ বের করতে বলেছে। তো আমরা পিএইচ সমান আমরা সরাসরি সূত্র লিখবো -log/SE সেন্টিমোলার, এবং ই হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে এখানে তুমি দেখো এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তাহলে এখানে আমরা পাবো -log S এর মান কত ভাই, এখানে 0.01 × 2, তাহলে 0.02। তাহলে সূত্রটা কি হচ্ছে দেখো -log 0.02। তো দশমিকের পর কয় ঘর আছে ভাইয়া, 2 ঘর। শর্টকাট টেকনিক আছে সাইন ভাইয়ের, সেটা হচ্ছে কি তুমি যখন পিএইচ এর ম্যাথ করবা তুমি দেখবা দশমিকের পর কয় ঘর আছে, দশমিকের 2 ঘর আছে। তাহলে সরাসরি পিএইচ পাবা 2 মাইনাস log 2 এর মান 2, এখানে 2 আছে না ভাইয়া, 2 মাইনাস log 2, log 2 এর মান মুখস্থ 0.3, তাহলে 2 মাইনাস 0.3, তাহলে অ্যান্সার হচ্ছে 1.7। দেখো 1.7 যেখানে আছে সেখানে হচ্ছে কি অ্যান্সার। সেন্টিমোলার এর পিএইচ হচ্ছে 1.7, পারফেক্ট। 1.7 এর কাছাকাছি একটা অ্যান্সার হচ্ছে 2, এখানে কাজ করবে হচ্ছে ভাইয়া 2। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 2, এটার জন্য 2 অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি পারফেক্ট অ্যান্সার হচ্ছে 1.7 অপশনে কোথাও নাই। তাহলে এটা কি আছে, 2 আছে, 2টা অ্যান্সার হবে। কাছাকাছি তোমাদের ইউজ করতে হবে। ওকে, তারপরে দেখো নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোজেন, আর হচ্ছে কি থেকে আমরা কি পাচ্ছি এখানে দেখো যে অ্যামোনিয়া তৈরি করছে। বিক্রিয়ার তাপ উৎপাদী বিক্রিয়া, তার সম্পর্কে নিম্নের কোন উত্তরটি সঠিক নয়। এখানে বলেছে ইকুইলিব্রিয়াম হচ্ছে কনস্ট্যান্ট ডিক্রিজ উইথ দ্য টেম্পারেচার। আমরা যদি কনস্ট্যান্ট তাপমাত্রা বাড়াই তাহলে তাপমাত্রা ডিক্রিজ ইন টেম্পারেচার, যে
কনস্ট্যান্ট বাড়বে কি ডিক্রিজ উইথ টেম্পারেচার সাথে এখানে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে ক্যাটালাইজড ইনক্রিজ দি রেট অফ দি রিঅ্যাকশন একটা উন্মুখী বিক্রিয়ায় কখনোই ক্যাটালাইজড মানে তোমার হচ্ছে কি প্রভাবক কখনোই বিক্রিয়ার বেগ বৃদ্ধি ফাংশন করতে পারছে না এখানে ইকুইলিব্রিয়াম সঠিক নয় বলেছে এবার দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজ উইথ প্রেসার চাপ বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ দেখো যেহেতু বিক্রিয়কের 4 মোল আছে উৎপাদে বিক্রিয়কের 4 মোল উৎপাদে 2 মোল তাহলে চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পাবে কথা ঠিক আছে এবং দেখো ডিক্রিজ উইথ টেম্পারেচার সাথে হ্রাস পাবে এটাও কথা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে দেখো ইল্ড অফ দি ইনক্রিজ উইথ প্রেসার দেখো ইল্ড অফ অ্যামোনিয়া ইনক্রিজ উইথ প্রেসারের সাথে সাথে এটা কি পাচ্ছে উইথ প্রেসার যে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এখন দেখো ক্যাটালাইজড ইনক্রিজ দি রেট এটা রং কথা ক্যাটালাইজড ইনক্রিজ দি রেট অফ দি রিঅ্যাকশন উন্মুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কখনো ক্যাটালাইজের সাথে কি চেঞ্জ হয় না কারণ তোমার সাম্যাবস্থা চেঞ্জ হয় না এখানে অ্যান্সার হবে বি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি ভাইয়া বি এবার চলে আসো নিম্নের কোন বিক্রিয়া কেপি কেসি সমান খুবই ইম্পর্টেন্ট ভাই আর এই জন্য 100% কোশ্চেন আসবে খুবই ইম্পর্টেন্ট আজকে যেগুলো পড়াবো ভাইয়া সবগুলো মোস্ট অফ দি ইম্পর্টেন্ট নিম্নের কোন বিক্রিয়াটি কেপি এবং কেসি সমান আচ্ছা আমরা জানি যে সকল বিক্রিয়ায় কেপি আমাদের সূত্রটা কি ভাইয়া দেখো সূত্রটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি আমাদের ডেল এন আচ্ছা ডেল এন এর মান যখন 0 হবে যে বিক্রিয়া ডেল এন এর মান 0 হয় সেই বিক্রিয়া কেপি কেসি সমান হয় তো ডেল এন যদি 0 হয় তাহলে এখানে তুমি দেখো ভাইয়া কেপি সমান কেসি তাহলে আর টি উপরে 0 যখন চলে আসছে তখন এটা হয়ে যাচ্ছে কি ভাই দেখো কেপি ইকুয়াল টু কেসি দেখতে হবে আমাদের কোন বিক্রিয়া ডেল এন 0 ডেল এন মানে কি উৎপাদ আর বিক্রিয়কের গ্যাসীয় মৌলের সঙ্গে সমান এই বিক্রিয়া দেখো উৎপাদ এবং গ্যাসীয় মৌলের মধ্যে কি আছে যে এখানে 1 মোল এখানে 2 মোল রং এখানে দেখো যে এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে কি 2 মোল হাইড্রোজেন আয়োডাইড থেকে এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডিন তৈরি করছে তাহলে এই বিক্রিয়া সমান আছে এখানে সি অ্যান্সার কারণ দেখো যে হাইড্রোজেন আয়োডাইড 2 মোল হাইড্রোজেন আয়োডাইড থেকে আমার 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন তৈরি করছে তাহলে এই বিক্রিয়ায় উভয় পক্ষ থেকে আমাদের কি আছে এখানে ডেল এর মান সমান আছে তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি কেসি কি হবে সমান হবে যে বিক্রিয়ায় ডেল এর মান 0 বা উভয় পক্ষে বিক্রিয়ক এবং উৎপাদের গ্যাসীয় মৌলের সঙ্গে সমান সেই বিক্রিয়ায় ডেল এর মান কি হয় 0 হয় ওকে ফাইন তাহলে দেখো নিম্নের বিক্রিয়ায় কিভাবে সাম্য অবস্থা বাম দিকে স্থানান্তর হবে নিম্নের বিক্রিয়ায় কিভাবে সাম্য অবস্থা বাম দিকে স্থানান্তর হবে নিম্নের বিক্রিয়া দেখো সাম্য অবস্থা বাম দিকে স্থানান্তর হবে কিভাবে আমাদের এখানে দেখো সালফার ট্রাইঅক্সাইডকে ভেঙে তৈরি করা হচ্ছে কি দেখো তো সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই পাশে 2 মোল আছে ওই পাশে কয় মোল আছে ভাইয়া ওই পাশে এই পাশে 2 মোল ওই পাশে আছে 3 মোল কথা বুঝবা এবং এখানে ডেল এইচ এর মান আছে পজিটিভ 198 তাহলে এটা পজিটিভ এখন বাম দিকে স্থানান্তর করতে হবে এদিকে সরাতে হলে তাহলে পিছন দিকে সরাতে হবে তাহলে এই সমুদ্রী বিক্রিয়া যদি তাপহারী হয় তাহলে পশ্চিমমুখী বিক্রিয়া হবে তাপ উৎপাদী তাহলে পশ্চিমমুখী বিক্রিয়া তাপ উৎপাদী তাহলে তাপমাত্রা যদি আমরা কি করি তাপ উৎপাদী বিক্রিয়ায় বাম দিকে তাপমাত্রা কি করতে হবে হ্রাস করতে হবে তবে এখানে বলেছে কিছু পরিমাণ সরিয়ে নিলে এটা যদি সরিয়ে নিই বাম দিকে স্থানান্তর বলেছে এটা যদি কিছু পরিমাণ সালফারটা সরিয়ে নিই তাহলে এদিকে সরে আসবে ঠিক আছে কিছু পরিমাণ যোগ করলে এটাও ঠিক আছে এবং হচ্ছে কি যে তাপমাত্রা হ্রাস করলে তিনটা রাইট তুমি দেখো আমি যদি কিছু পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড সরিয়ে নিই তাহলে বিক্রিয়া সাম্য অবস্থা থেকে ঘনমাত্রা চেঞ্জ হবে ঘনমাত্রা এটা কমে যাবে তখন এখান থেকে বিক্রিয়া এটা এসে গ্যাপটা পূরণ করবে তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসতেছে আমি যদি এক্সট্রা করে বাইরে থেকে সালফার ডাইঅক্সাইড কিছু পরিমাণ বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি করলে এটা ঘনমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে উৎপাদের তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে সরে আসবে ওকে ফাইন এবার তাপমাত্রা হ্রাস আমি যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে এই বিক্রিয়া দেখো এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি পজিটিভ মানে তাপহারী তাহলে তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার বৃদ্ধি পায় হ্রাস করলে কি পশ্চাৎ দিকে সরে আসবে তাহলে পশ্চাৎ দিকে সরে আসছে তাহলে আমাদের এখানে উপরের তিনটাই কাজ করছে ভাইয়া সুন্দর করে দেখো তিনটা কাজ করছে এবার চলে আসা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার 1 atm N2O3 এত পার্সেন্ট বিলীন হয় তাহলে উক্ত বিজন বিক্রিয়া কেপির মান কত তাহলে এই দেখো আমাদের এখানে কি করতে হবে N2O4 বিয়োজন হলে 2NO2 উৎপন্ন করে তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 1 মাইনাস আলফা হলে এটা হবে 2 আলফা কথা বলছি এটা 1 মাইনাস আলফা হলে 2 আলফা হচ্ছে এখানে সাম্য অবস্থায় তাহলে এখানে এক্ষেত্রে আমাদের পুরো সূত্রটা কি কাজ করবে কেপি সমান 4 আলফা স্কয়ার কেপি সমান 4 আলফা স্কয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার এই সূত্রটা আমাদের এখানে কাজ করবে আচ্ছা যদি এই সূত্রটা কাজ করে এক্ষেত্রে আমাদের করণীয় কি দেখো এক্ষেত্রে আমাদের কাজ করতে হবে খালি বসাও দেখো যে 4 ইন্টু আলফার মানে কি 0. কত 185 তার উপরে স্কোয়ার ইন্টু
স্কোয়ার ইন্টু হচ্ছে পি ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস হচ্ছে ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস 0.185 এর উপরে কি করবো স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা যদি কি ধরি, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে আমাদেরকে, তাহলে 0.2 ধরতে পারলে এখানে 0.2 ধরি এটাকে, তাহলে 0.04 পাচ্ছি, এটা 0.04, তাহলে নিচে 0.04 বাদ দিলে এখানে হচ্ছে কি তোমার হচ্ছে 0.96, এটা 4 ইন্টু 0.004, 4 16, তাহলে এখানে হচ্ছে কি 4 ইন্টু দেখো 4 ইন্টু 0.04 গুণ করলে 4 16, তাহলে এখানে 16, তাহলে 0.16 ডিভাইড বাই 0.96, 0.96 বাদ দিলে আমাদের 0. হচ্ছে কি 16 বাদ, তাহলে এখানে 0. হচ্ছে 04 বাদ, 4 16, 04 বাদ দিলে এখানে হচ্ছে 196, 0.96, এই তো 16 ভাগ 96, 16 ভাগ 96 করলে 160, তাহলে 160 কে 96 দিয়ে ভাগ করলে তোমার 1 পয়েন্ট সামথিং হচ্ছে। আচ্ছা 1 পয়েন্ট সামথিং সবগুলো হচ্ছে, তাহলে কোনটা হচ্ছে তুমি কি করবা 96 ভাগ 100 যদি 160 করো তাহলে এটা 0.196, এখানে পাচ্ছ 4, আমি এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি কত দেখো 16 মাইনাস একবার দিলাম ওখানে, তাহলে 1595, তাহলে 590, মোটামুটি এটা হচ্ছে দেখো যে 6 ঘর যাচ্ছে না 5 সামথিং হচ্ছে, 6 ঘর যাবে না 5 সামথিং, 5 ঘর হচ্ছে, তাহলে 5 সামথিং, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 0.5, এটা আমাদের অ্যান্সার হবে এইটা। এই তো এবার দেখো তারপরে হচ্ছে কি যে পজিটিভ উষ্ণতায় তাপমাত্রায় এই যে সালফার ট্রাইঅক্সাইড, টেট্রাঅক্সাইড ও ডাইঅক্সাইড এর টেট্রাঅক্সাইড ডাইঅক্সাইডের সাম্যাবস্থায় মিশ্রণের এদের আংশিক চাপ যথাক্রমে, আংশিক চাপ দেওয়া আছে 0.69 এবং 0.31 atm, তাহলে এর বিয়োজন বিক্রিয়ায় কেপির মান কত? তাহলে এই বিক্রিয়ার আংশিক চাপ যদি কেপি হয়, বিয়োজন বিক্রিয়ায় কেপি সমান আমরা লিখতে পারি কি পি অফ উৎপাদ পি অফ NO2 এর উপরে স্কোয়ার ডিভাইড বাই পি অফ N2O4, তো NO2 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে এক্ষেত্রে দেখো এর আংশিক চাপ কত আছে, দেখো যথাক্রমে দেখো তাদের আংশিক চাপ যথাক্রমে দেওয়া আছে এত এত, তাহলে এটা হচ্ছে উৎপাদ, এটা NO2 আর এটা হচ্ছে এটা পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি 0.31 এর উপরে স্কোয়ার আর এটা 0.69, আমরা 0.3 ধরো 3 3 9 হয় না ভাইয়া, 3 3 9 মানে 0.09 ডিভাইড বাই 0.69। আচ্ছা আমরা যদি 10 ঘর করে আগাই তাহলে 9 বাই কত হচ্ছে 9 বাই ওটাকে 0.9 ধরতে পারি, 9 বাই হচ্ছে 69, তো 9 বাই 69, তাহলে 9 এখানে 0 90 পয়েন্ট, তাহলে 1 0.1 পাচ্ছ আগে, তাহলে 0.1 যেটা অ্যান্সার সেটা অ্যান্সার, আর দরকারই নাই 0.1 একটা পেয়ে গেছি, 0.1 একটাই আছে সেটা এটা অ্যান্সার, আর করারই দরকার নেই ভাই, 0.1 পাচ্ছি কারণ এখানে 69, আমরা যদি এখানে 69 বসাই, এখানে 69 বসাই 1 পয়েন্ট সামথিং হবে এখানে, সেটা আমরা ওই অনুযায়ী আমরা 1 পয়েন্ট সামথিং অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 পয়েন্ট সামথিং অপশনে যেটা আছে আমরা টাইম অপচয় করা যাবে না ভাই, অ্যাডমিশন টেকনিকটা হচ্ছে এটাই, সময় বাঁচাতে হবে, সময় বাঁচানোর জন্য আমরা এটাকে খুব সুন্দর করে সমাধান করে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে এই হচ্ছে আমাদের এটা সমাধান 8 নম্বর কোশ্চেন। এবার 9 নম্বর কোশ্চেনে চলে আসছি, ডেল এর মান 0। আচ্ছা ডেল এর মান 0 হলে কেপির মান যদি এত হয় তাহলে কেসির মান কত? আমরা জানি ডেল এন, একটু আগে বললাম ডেল এন যদি 0 হয়, ডেল এন সমান 0 হলে আমরা কি জানি কেপি সমান কি হবে কেসি, তাহলে এটা যদি এটা কার দেওয়া আছে কেপির মান দেওয়া আছে তাহলে কেসির মান সেম হবে, কেসির মান সেম, তাহলে একক হবে এখানে কেসির মান মোল পার লিটার, এটা হবে এই যে এটা 5.51 একক কি হবে, ডেল মান 0 হলে কোনো একক বিহীন সেটা অ্যান্সার হবে, কেপি কেসির কোনো একক হয় না, তাহলে এখানে যে কেসি এর মান মোল পার এমএল, এখানে হচ্ছে কি মোল পার লিটার, ওই ওটা হচ্ছে কি -3, তো -3 এটা মোল পার মিলিলিটার আছে আর এটা মোল পার লিটার, তাহলে অ্যান্সার হচ্ছে ওইটা যেহেতু এটা একক দেওয়া আছে এটাও সেম এককের হবে, এখানে বি অ্যান্সার হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বি। আচ্ছা কারণ অ্যাকচুয়ালি একক হয় না ভাই, যেহেতু ওপরটা কেপির একক দেওয়া আছে মোল পার লিটার, তাহলে কেসির একক ওইটাই থাকবে যেটা একক ইউজ করেছে, ওই জন্য বি অ্যান্সার হচ্ছে সবগুলো। এখানে এটা কেন হলো না, এখানে কিন্তু এখানে মোল পার লিটার ছিল আর এখানে এমএল আছে, তাই এটা অ্যান্সার হয় নাই কিন্তু। আচ্ছা এবার আমরা চলে আসি 10 নম্বর, কোন বিক্রিয়াটির কেসি এর একক মোল পার লিটার হয়? আচ্ছা কখন এটা হবে ভাইয়া পার লিটার, পার মোল লিটার। ডেল এর মান যখন -1 হয়, মাইনাস হলে দেখো কেসি এর একক হচ্ছে মোল পার লিটারের উপরে -1 যদি বসে,
আমরা কেসির একক সূত্র কি জানি আমরা? কেসির একক তোমরা জানো কিনা দেখে নাও ভাইয়া, মোল পার লিটার, তার উপরে ডেল এন বসাবে, একক হয়ে যায়। তো আমাদের কখন পার ইনভার্স দেখো, পার মোল কখন আসবে? যখন ডেল এন মান -1 হবে। যে বিক্রিয়া এখানে ডেল এন মান -1 আছে সেটা অ্যান্সার হবে। আচ্ছা এখানে দেখো এটা +1 আছে, এখানে দেখো 2 মাইনাস হচ্ছে কি 3 -1, এটা অ্যান্সার সি। আর দেখারই দরকার নাই, আমাদের অ্যান্সার হচ্ছে সি ভাইয়া, কারণ এখানে অ্যান্সার হবে সি। ওকে ফাইন। এবার চলে আসো 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর, কোন বিক্রিয়াটি কেপি এর মান উহার কেসি এর মানের অপেক্ষা বড়? কেপির মান উহার কেসি মান অপেক্ষা বড়। কেপির মান কেপি গ্রেটার দেন কি করতে হবে? কেপি গ্রেটার দেন কেসি করতে হবে। কথাটা বুঝো, আমাদের সূত্রটা কি ছিল ভাইয়া? কেপি সমান কেসি, কেপি সমান কেসি আর টি ডেল এন। কখন কেপি বড় হবে? কেপি কখন বড় হবে? যখন ডেল এর মান পজিটিভ হবে। কারণ এই মানটা যদি পজিটিভ হয়, কথাটা বুঝো, এই মানটা যদি পজিটিভ হয় ডেল এর মান, তাহলে ওই বিক্রিয়ার জন্য কেসির সাথে আরটি, কেসি একটা ছোট মানের সাথে আরটি বড় একটা মান গুণ করলে কেপি একটা বড় মানের সমান হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেল এর মান যেখানে পজিটিভ আছে। আচ্ছা ডেল এর মান কোথায় পজিটিভ আছে? এখানে 2 - 3 নেগেটিভ 4, এখানে কি 1 - 2 এটাও নেগেটিভ, এখানে সমান আছে, এখানে 3 - 1 এখানে পজিটিভ আছে। অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। অ্যান্সার কি হচ্ছে ভাইয়া? চোখ বন্ধ করে আমরা অ্যান্সার বলে দিতে পারি ডি অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কেপি কেসি সমান, কেপি কেসি এবি কেপি কেসি সমান, এই দুটোর ক্ষেত্রে কেসির মান বড় আর এটার ক্ষেত্রে কেপির মান বড়, কারণ ডেল এর মান পজিটিভ যেটা সেটা অ্যান্সার হবে। একমাত্র ডি মোড়টাতে ডেল এর মান কি আছে? পজিটিভ। ওকে, এখন তোমরা যদি বুঝতে না পারো কোনটা অ্যান্সার হবে, সো আমাদের এখানে বোঝা যাচ্ছে এখানে নেগেটিভ নেগেটিভ দুটো আছে, পজিটিভ একটা আছে, একটা জিরো আছে। পজিটিভ যেহেতু একটা আছে, অ্যান্সার একটা, আর জিরো হলে তো ভাইয়া সমান হয়, এটা আমরা জানা কথা। আচ্ছা 12 নম্বর কোশ্চেন চলে আসো। প্রভাবক সাম্য অবস্থার অবস্থার পরিবর্তন। প্রভাবক সাম্য অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না, কারণ প্রভাবক সমূহ একটা একটা উভমুখী বিক্রিয়া সাপোজ যে N2 + 3H2, N2 + 3H2 বিক্রিয়ার আমরা জানি কি 2 অ্যামোনিয়া পেয়ে থাকি। তো 2 অ্যামোনিয়া পেয়ে থাকলে এই বিক্রিয়া যদি কোনো প্রভাবক হিসেবে আয়রন ব্যবহার করি, এই আয়রন প্রভাবকটা তার সম্মুখ দিকের বেগ এবং তার পশ্চাৎমুখী বেগ দুদিকের বেগ বৃদ্ধি করে, সো প্রভাবক সাম্য অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। সেই জন্য আমরা বলতে পারি এখানে অবস্থার কোনো পরিবর্তন করে না, অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না প্রভাবক, সাম্য অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না প্রভাবক। শুধু কি করতে পারে? সাম্য অবস্থা অর্জনের সময়টা কম বেশি করতে পারে, কিন্তু প্রভাবক কখনো সাম্য অবস্থা পরিবর্তন করতে পারে না। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো ভাইয়া 13 নম্বর কোশ্চিন। স্থির তাপমাত্রায় নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অ্যামোনিয়া তৈরি করে এবং প্লাস 92.22, তাহলে প্লাস যেহেতু তাপ উৎপত্তি বিক্রিয়ায়, বিক্রিয়াটি সাম্য অবস্থার চাপ বৃদ্ধি করলে কি ঘটবে? আচ্ছা চাপ বৃদ্ধি করলে আমি জানি চাপ বাড়ালে বেশি মোল থেকে কোন দিকে যায়? কম দিকের দিকে যায়। একটা কি মনে রাখবা, চাপ বাড়ালে বেশি মোল থেকে কমের দিকে, চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে। আচ্ছা কম মোলের দিকে যায়। আর চাপ কমালে কম মোল থেকে বেশি মোলের দিকে। দেখো চাপ কমালে কম মোল থেকে বেশি মোলের দিকে, চাপ বাড়ালে বেশি মোল থেকে কম মোলের দিকে। তাহলে চাপ যদি আমি বাড়াই, তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যদি যাই, আমাদের এখানে 4 মোল, এখানে 2 মোল, তাহলে আমাদের সবসময় বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। তাহলে আমাদের যেহেতু চাপ বাড়াতে বলেছে, তাহলে বাম থেকে কোন দিকে যাবে? ডান দিকে। তাহলে বাম দিকে এখানে কি বলেছে? ডান দিকে অপসারিত হয়, বাম দিকে অপসারিত হয়, স্থির থাকে কোনটি নয়? ডান দিকে। বাম থেকে কোন দিকে যাবে? ডানে। তাহলে এটা হবে ডান দিকে অপসারিত হয়, সো এ অ্যান্সার। এবার চলে আসো 14 নম্বর কোশ্চিন। আমাদের এবার 14 নম্বর যদি কোশ্চিনে আসি, তাহলে দেখো এখানে 14 নম্বর কোশ্চিনে যে পার্টটা লাগছে সে সবাই একটু লক্ষ্য করো, যে 14 নম্বর কোশ্চিন, দেখো PCl3 প্লাস ক্লোরিন, এখান থেকে PCl5 বিক্রিয়া সম্পর্কে সঠিক উত্তর দাও। এখানে বিক্রিয়াটা 2 মোল আছে, উৎপাদক কয় মোল আছে? 1 মোল। তাহলে এখানে ডেল এর মান কি? নেগেটিভ। ডেল এর মান নেগেটিভ হলে কেসি বড় কেপি ছোট, কেসি বড় কেপি ছোট, এটা হচ্ছে অ্যান্সার। কারণ ডেল এর মান যদি নেগেটিভ হয়, ডেল এর মান নেগেটিভ হলে কেসি বড় হবে, আর ডেল এন এর মান যদি পজিটিভ হয় তাহলে কেপি বড়। আর যদি ডেল এর মান সমান হয় তাহলে কেপি কেসি পরস্পর কি হবে? সমান হবে। কথা কি বুঝতে পেরেছো?
তাহলে এরপরে আসো রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থার হচ্ছে কি, দেখো সাম্য অবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য কি, সাম্য অবস্থা চিরস্থায়িত্ব, বিক্রিয়া শুরু সম্মুখ দিকে হতে তার অবস্থান আসা হয়, বিক্রিয়া সম্পূর্ণ নো, বিক্রিয়া একমুখী, এটাও ভুল। তাহলে এ অ্যান্সার, সাম্য অবস্থা একটা বিক্রিয়া চিরকাল স্থায়ী অবস্থানে থাকে, এ হচ্ছে এখানকার মেন অ্যান্সার। তাহলে এই চলে আসছো, যদি কোনো দ্রবণের পিএইচ এর মান, যদি কোনো দ্রবণের পিএইচ এর মান 3 থেকে 5 হয়, আবার রিপিট দিছি এই কোশ্চেনটা, এইচ প্লাসের ঘনমাত্রা কত গুণ কমবে, বলে দিয়েছে কত গুণ কমবে। তাহলে আমরা কি শিখালাম ভাইয়া এখানে, যে কত গুণ সমান 10 টু দি পাওয়ার পিএইচ 1 মাইনাস পিএইচ 2, পিএইচ 1 মাইনাস যদি হয় তাহলে পিএইচ 2 মাইনাস 5, 2 মাইনাস 5, তাহলে এখানে দেখো ডেল এর মান হচ্ছে 3, তাহলে 3 মানে কি 1 বাই কত রে ভাইয়া 1000 গুণ, 1 বাই 1000 গুণ, তাহলে এখানে আমার হচ্ছে কি 1000 গুণ কমবে। তাহলে এটার জন্য আমরা পেয়ে যাচ্ছি কি অ্যান্সার, সি অ্যান্সার। এবার দেখো মানুষের রক্তের পিএইচ এত হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। আচ্ছা এখানে পিএইচ এর মান কত আছে, দেখো এখানে 7.4, এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। তো তোমরা অনেকে ভাবছো, আমরা তো ভাইয়া আমরা এইচ প্লাসের ঘনমাত্রা সমান জানি 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 7.4। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা অ্যান্সার করবো কিভাবে, এটা তো আমার ক্যালকুলেটর নাই। তো একটা টেকনিক আছে, পার্সোনাল সুন্দর একটা টেকনিক শিখে দিচ্ছি ভাইয়া। যখন তোমাকে দেখবে পিএইচ আছে, ঘনমাত্রা বের করতে বলেছে, কোন ঘনমাত্রার পিএইচ, এখানে কোন ঘনমাত্রার পিএইচ এটা হবে। আচ্ছা পিএইচ সমান, আমি তো একটা সূত্র বলেছি কি, যে পিএইচ সমান যদি পাওয়ার থাকে, তোমার পিএইচ সমান কি করবে, দশমিকের পাওয়ার 10 এর পাওয়ার যত এখানে, এটার ক্ষেত্রে দেখো এ এর ক্ষেত্রে কি হবে, 10 এর পাওয়ার কত হচ্ছে 8, তাহলে 8 আর এখানে কত আছে 4, তাহলে 8 মাইনাস লগ 4 টিপতে হবে, তাহলে 8 আর লগ 4 এর মান, লগ 2 এর মান 0.3, তাহলে এটা 0. কত পেলাম 6, 8 মাইনাস 6 মানে 7.4, কত লাগে চান্স, এ অ্যান্সার হয়ে গেছে, এ অ্যান্সার। আমি আবারও বলছি ভাইয়া শুনো, যখন তুমি পিএইচ এর মান দেওয়া থাকবে তখন ঘনমাত্রা বের করতে বলবে, ঘনমাত্রার পিএইচ বের করে চেক করতে হবে কোন ঘনমাত্রার পিএইচটা আমার ওই প্রদত্ত পিএইচ এর মান সমান হচ্ছে। আর এরকম শর্টকাটে ক্যালকুলেটর ছাড়া আমরা বের করবো কিভাবে, তার জন্য পার্সোনাল টেকনিক হচ্ছে, যদি তোমার কোনো দশমিকের মানে সংখ্যার সাথে পাওয়ার থাকে 10 টু দি পাওয়ার, পিএইচ সমান শর্টকাট টেকনিক ভাইয়া পাওয়ার মাইনাস লগ সংখ্যা, লগ যে প্রদত্ত সংখ্যা থাকবে সেই সংখ্যাটা ইউজ করবা। এখানে 8 পাওয়ার ছিল, সংখ্যা ছিল লগ ভাইয়া 4, লগ 4 মানে 8 মাইনাস লগ 4 এর মান 0.6, কারণ লগ 2 মান যদি 0.63 হয় তাহলে লগ 4 মানে 2, তাহলে লগ 2 যোগ করতে হবে, যোগ করলে 0.3 মানে 0.6, 7.4, অ্যান্সার এ। এই হচ্ছে আমাদের টেকনিক ভাইয়া। 17 নাম্বার চলে হলো। এবার চলে আসো 18 নাম্বার, পালিত পানিকে খোলা পাত্রে রেখে দিলে কিছু পরিমাণ পিএইচ কি হয়, কমে যায়। যত খোলা 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 এতে রাখবা, খোলাতে রাখলে আমাদের কি এইচ প্লাসের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, কারণ পানি বিয়োজিত হয়ে এইচ প্লাসের ঘনমাত্রা বাড়লে, যদি এইচ প্লাসের ঘনমাত্রা বাড়তে থাকে তাহলে কি অটোমেটিক তার পিএইচ এর মান কি হবে, কমে যাবে। আর পিএইচ এর মান কমে গেলে লেস দেন কি থাকবে 7, মানে অম্লীয় হয়ে যায়। যদি পাত্র খোলা থাকে, পানির পাত্র খোলা থাকলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধিতে পিএইচ হ্রাস পায়। আশা কি বুঝতে পেরেছো? পানির পিকে ডাব্লিউ কত ভাই, পানির পিকে ডাব্লিউ হচ্ছে 14, পানির পিকে ডাব্লিউ হচ্ছে, কারণ পি কে ডাব্লিউ মান কত 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে পি কে ডাব্লিউ সমান হচ্ছে মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে এটা কি 14 মাইনাস কি 0, মানে কি 14, মানে এর পাওয়ার যত ভাই পিএইচ তত, এক কথা এখানে পাওয়ার যত পিএইচ তত, 10 এর উপরে পাওয়ার কত আছে 14, মাইনাস 14 আছে, তাহলে পিএইচ হচ্ছে 14, অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। চোখ বন্ধ করে আমরা অ্যান্সারটা করে দিতে পারি, যে শুনো পাওয়ার যত তার পিএইচ হবে তত। এত বড় সালফিউরিক অ্যাসিডের পিএইচ করো কত, তোমরা ভাই এটা সমাধান করো দেখি। 20 নাম্বার,
ওকে ভাইয়া, তাহলে আমরা এখান থেকে চলে আসি যে 20 নম্বর কোশ্চেনটা যেটা বলা হয়েছিল। 20 নম্বর কোশ্চেন হচ্ছে 4.92 সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। তাহলে 4.99% সালফিউরিক অ্যাসিডের পিএইচ যদি করতে হয় তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে দেখো যে আমরা আগে এইচ প্লাস আগে ঘনমাত্রা নিব, এর এস সমান 10x বাই ভাইয়া এম। তাহলে এটা হচ্ছে 4.9 ইন্টু 10 ডিভাইড বাই 98। 10 দিয়ে গুণ করলে কত হয় ভাইয়া দেখো 49, এটাকে ভাগ করলে 2 মানে 0.5। তাহলে এটা হলো এইচ প্লাসের ঘনমাত্রা। আমরা কিন্তু জানি দেখো যে পিএইচ সমান কি বললাম মাইনাস লগ এস ই। তাহলে মাইনাস লগ এখানে এস এর মান কত 0.5, ই এর মান কত 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কি দেখো যে মাইনাস লগ 1, কোনো কিছুর পাওয়ার লগ 1 এর মান কি হয় 0, তাহলে এর ঘনমাত্রা হবে 0। সো অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে ভাইয়া সি। দেখো রক্তের বাফারের নাম কি? বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিড। বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট থেকে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে রক্তের বাফার সিস্টেম। বোঝা গেছে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট। তো বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে রক্তের বাফার সিস্টেম। এ অ্যান্সার। রক্তের বাফার সিস্টেম হচ্ছে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। এবার চলে আসা হচ্ছে ভাইয়া 22 নম্বর কোশ্চিন। 0.1 মোলার ইথানিক অ্যাসিড এবং 0.1 মোলার সোডিয়াম ইথানয়েড বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ কত? আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মজার কথা হচ্ছে, এখানে পি কে এর মান কত? পি কে এর মান যত, এখানে কে এর মান হচ্ছে 1.8 ইথানিক অ্যাসিড 10⁻⁵ হয় ভাইয়া। তো এক্ষেত্রে দেখো ঘনমাত্রা যখন তুমি সেম পাবা, দেখো দ্রবণের আমাদের সূত্রটা কি ভাইয়া বলো তো? পিএইচ সমান পিকে প্লাস লগ এর হচ্ছে লবণ ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিড ঘনমাত্রা। লবণ ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিড ঘনমাত্রা। পিএইচ সমান পিকে প্লাস লবণ ডিভাইড বাই অ্যাসিড। তাহলে এক্ষেত্রে লিখতে পারি অতএব পিএইচ সমান পিকের মান কত হবে এখানে? এই যে দেখো এই পিকের মান এটা ধরো প্রায় 5, তখন এটা কিন্তু পিএইচ দেখো ঘনমাত্রা যখন সেম থাকে, ঘনমাত্রা যদি দুটো দ্রবণের ঘনমাত্রা সেম থাকে, এটা লগ 1 মানে 0, ঘনমাত্রা একই হলে যাহাই পিকে তাহাই পিএইচ। পিএইচ সমান পিকে, এটার পিকের মান কত? অ্যাকচুয়ালি পিকের মান এটার ক্ষেত্রে পিকে এর মান 4.74। অপশনে 4.74 নাই, এর কাছাকাছি কি আছে ভাইয়া 5। সো অ্যান্সার হবে 5। কথা কি বুঝতে পেরেছো? অ্যান্সার হবে কি 5। এই তো। এবার চলে আসো 23 নম্বর কোশ্চেন। একটি অ্যাসিটেট বাফার দ্রবণের অ্যাসিটেট লবণের মাত্রা দ্বিগুণ করলে কতটুক পিএইচ পরিবর্তন হবে? এখানে কি বলা হচ্ছে, একটি অ্যাসিটেট বাফার দ্রবণের অ্যাসিড লবণের মাত্রা দ্বিগুণ করলে কতটুক পিএইচ পরিবর্তন ঘটবে। তো দেখো এখানে কতটুকু পিএইচ পরিবর্তন ঘটবে, তাহলে সেক্ষেত্রে লবণের ঘনমাত্রা দ্বিগুণ করা হলো অ্যাসিড বাফারের। তো লবণের ঘনমাত্রা যদি দ্বিগুণ করা হয় তা আমাদের পরিবর্তন কতটুকু? পিএইচ সমান কি পিকে। আচ্ছা, পিকে প্লাস লবণ থার্ড ব্র্যাকেট ডিভাইড বাই অ্যাসিড থার্ড ব্র্যাকেট। লবণ থার্ড ব্র্যাকেট ডিভাইড বাই অ্যাসিড থার্ড ব্র্যাকেট। লবণ বাই অ্যাসিড যদি হয়, তো লবণ অ্যাসিড যদি এখানে হয়, লবণ হচ্ছে দ্বিগুণ করলো অ্যাসিড 1 গুণ log 2। তাহলে log 2, তাহলে এখানে হচ্ছে কি প্লাস log 2। তাহলে কত গুণ পরিবর্তন বলা হয়েছে log 2 এর মান? তাহলে অ্যাসিড মাত্রা ঘনমাত্রা বাড়ালে লবণের ঘনমাত্রা যদি বাড়াই, তাহলে log 2 এর মান কত? 0.34। তো এখানে এক কথায় log 2 পরিবর্তন ঘটবে। কি ঘটবে? log 2 এর পরিবর্তন ঘটবে, মাইনাস log 2 না, log 2 পরিবর্তন ঘটবে। কথা কি বুঝতে পেরেছো? log 2 পরিবর্তন ঘটবে, দ্বিগুণ করলে log 2 এর মান দ্বিগুণ হচ্ছে। এই তো। আচ্ছা, 24 নম্বর কোশ্চেনে চলে আসো যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট দ্বারা তৈরি বাফার শক্তির সবচেয়ে বেশি হবে কখন? যখন, তাহলে দেখো একটা অ্যাসিটিক অ্যাসিড ইথানিক অ্যাসিড
এবং তার লবণ সোডিয়াম অ্যাসিটেট দ্বারা তৈরি বাফার শক্তি সবচেয়ে বেশি কখন হবে? দ্রবণে এর পরিমাণ বেশি থাকে। বাফার ক্রিয়ার দেখো পিএইচ এর মান সূত্রটা কি? পিএইচ প্লাস পিকে লগ পিএইচ সমান হচ্ছে পিকে প্লাস লগ এন অফ সল্ট ডিভাইড বাই এন অফ অ্যাসিড, এন অফ বা সল্ট বাই অ্যাসিড। তো আমার যখন লগ 2 আমার এর ঘনমাত্রা যত বাড়াবো, তাহলে আমার যত ঘনমাত্রা বাড়াবো সো আমার পিকে এবং পিএইচ এর মান তত কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ লবণের সাথে, কারণ লগ এর মান যত বৃদ্ধি পাবে, লগ এর মান যত বৃদ্ধি পাবে এর ভ্যালুটা তত কি হবে? কমে আসছে। দেখো এখানে টোটাল আমাদের, কারণ ঘনমাত্রা বাড়লে পিএইচ কমে যায়, ঘনমাত্রা বাড়লে পিএইচ কি হয়? কমে যায়। তাহলে সেক্ষেত্রে মানটা হ্রাস পায়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের যদি অ্যাসিডের ঘনমাত্রা বাড়াই তাহলে সেক্ষেত্রে পিএইচ মান বৃদ্ধি পাবে, দ্রবণে এর পরিমাণ বেশি থাকবে, বেশি বলেছে বাফার শক্তি, এবং দ্রবণে মানে পিএইচ এর মান বৃদ্ধি করতে বলা হয়েছে। দ্রবণে সোডিয়াম ইথানলেটের পরিমাণ বেশি থাকবে, দ্রবণে এর পরিমাণ বেশি থাকবে, উভয়ের, কোনটি নয়। তাহলে এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে। সো এখানে এ অ্যান্সার ভাইয়া। কি অ্যান্সার? এ অ্যান্সার। অ্যাসিডের পরিমাণ যদি বেশি করি তাহলে ভাগফল কমবে, আর লগের মান যত কম হবে তত মানটা বৃদ্ধি পায়। সো পিকের মানও পিএইচ এর মানও বৃদ্ধি পাবে। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে অ্যান্সার হবে কোনটা? এ। ওকে, এবার চলে আসা হচ্ছে 25 নম্বর কোশ্চেন। এক নরমাল এর পিএইচ কত? আচ্ছা, এর পিএইচ বের করার একটা টেকনিক তোমাদের আমি বলে দিই ভাইয়া। নরমাল দ্রবণের ক্ষেত্রে আমরা সবাই জানি যে এন সমান এস গুণিত ই। নরমালিটি মানে হচ্ছে মোলারিটি, নরমালিটি মানে হচ্ছে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, নরমালিটি মানে হচ্ছে মোলারিটি ইনটু হচ্ছে তুল্য সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে দেখো আমরা একটু আগে বলেছি পিএইচ সমান আমরা সবসময় করবো কি? মাইনাস লগ এস গুণিত ই, এস গুণিত, আর এসি মানে হচ্ছে ভাইয়া নরমালিটি, যেটা নরমাল বসবে সেটাই বোঝা যাবে। তো আমাদের এখানে চলে আসবে পিএইচ সমান মাইনাস লগ, সো এটা নরমাল মানে এস গুণিত ই এর মান মানে নরমালিটি, এস গুণিত ই মানে নরমালিটি, নরমালি অন নরমাল, এখানে অন বসবে, অন বসলে কি হচ্ছে ভাইয়া? লগ অনের মান 0, লগ অনের মান 0, সো অ্যান্সার হবে 0। 25 এর ভাইয়া এ অ্যান্সার। এবার চলে আসো ভাইয়া 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন বলছে যে 0.022 মোলারিটি বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সর্বাধিক পিএইচ কত? আচ্ছা, এটা যেহেতু ক্ষারের হয় পিওএইচ, তো ক্ষারের হয় পিওএইচ, তো এক্ষেত্রে পিওএইচ হবে মাইনাস লগ এস গুণিত ভাইয়া ই, বা শর্টকাট সূত্র এস গুণিত ই। তো এস গুণিত ই যদি হয় লগ, এখানে এস এর মান দেখো 0.02 এবং 0.02 এবং ই এর মান ওএইচ দুটো আছে, তাহলে তুল্য সংখ্যা 2, তাহলে অতএব এখানে পিএইচ সমান মাইনাস লগ 0.04। তাহলে এক্ষেত্রে কি হবে? আমি তো একটু আগে বলেছিলাম ভাইয়া, সূত্র কি বলেছিলাম? দশমিকের পর কয় ঘর আছে ভাইয়া? 2 ঘর। তাহলে এখানে পিএইচ সমান 2 মাইনাস লগ 4 এর মান, লগ 4 এর মান 0.6 মাইনাস হচ্ছে 0.6 1.4 পিওএইচ। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব পিএইচ সমান 14 মাইনাস 1.4, 1.4 মানে কি হচ্ছে? 12.6 অ্যান্সার। 12.6 এখানে কোথাও আছে কি? তাহলে 12.6 এখানে আছে, এ অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ। এই হচ্ছে আমাদের 26 নম্বর অ্যান্সার। এবার চলে আসো ভাইয়া ওয়াক্সি অ্যাসিড সমূহের শক্তির সঠিক ক্রমগুলো কি কি? ওয়াক্সি অ্যাসিডের শক্তির সঠিক ক্রমগুলো কি কি? তো ওয়াক্সি অ্যাসিডের শক্তির সঠিক ক্রম হচ্ছে সব থেকে কোনটা ওয়াক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মূল্যের যার মান যার যত বেশি, ওয়াক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মূল্যের যার মান যার বেশি সে ওয়াক্সি অ্যাসিড বেশি সক্রিয়। তাহলে ওয়াক্সি অ্যাসিড সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রম হচ্ছে কি? যে পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। তো এক্ষেত্রে এর প্লাস ভাইয়া, এর দেখো আমরা যদি জারণ মান বের করতে চাই, এর হচ্ছে +7, এর হচ্ছে +5, এর হচ্ছে প্লাস হচ্ছে কি ভাইয়া? লক্ষ্য করো এর -6 +2 +4, এর আবার হচ্ছে +6। তাহলে এখানে 7 5 ছিল, কিন্তু এখানে ইররেগুলার হয়ে গেছে, এটা রং। এখানে দেখো এটা +5 পাচ্ছি, এটা +4 পাচ্ছি, এটা +6, এটা +7, এটা আরো ইররেগুলার, সম্ভব না। এবার দেখো যে এটার ক্ষেত্রে প্লাস কত পাচ্ছি? 4, এটা +6, এটা আগেই রং। এখানে দেখো এটা +7 আছে পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড +6 আছে, রাইট। নাইট্রিক অ্যাসিড +7 আছে, এটা প্লাস কত আছে দেখো, এটা +4 আছে, তাহলে এটা রাইট আছে। 7 6
5 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি। তো অ্যান্সার যেহেতু ডি, তাহলে আমাদের এইটা হচ্ছে তার কি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এবার চলে আসো ভাইয়া যে 0.4 গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এর জাতীয় দ্রবণের পিএইচ কত? আচ্ছা, পিএইচ বের করলে আমাকে এস লাগবে আগে। এটা কিন্তু এত গ্রাম পার লিটারে আছে, এটা মোল পার লিটার বানাতে হবে। 0.4 কে 40 দিয়ে ভাগ করলে এটা অটোমেটিক মোল পার লিটার হয়ে যাবে, কারণ গ্রাম পার লিটারকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটার হয়। 40 দিয়ে ভাগ করলে তুমি 0.01 পাবো ভাইয়া। 0. কি পাবা? 0.1 এস 0.01 পাচ্ছি। আচ্ছা, 0.1 যদি পাই তাহলে অতএব এর পিওএইচ সমান 10 এর কয় ঘর আছে? 2 ঘর। পিওএইচ সমান হচ্ছে ভাইয়া 2। তাহলে পিওএইচ 2 হলে পিএইচ হবে ভাইয়া 14 - 2 মানে হচ্ছে 12 অ্যান্সার। সো সি অ্যান্সার 12। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 29 নম্বর কোশ্চেন চলে আসছে নাকি, প্লাস্টার অফ প্যারিস। 29 নম্বর কোশ্চেন হচ্ছে প্লাস্টার অফ প্যারিস কাকে বলে? প্লাস্টার অফ প্যারিসের হচ্ছে তোমার হচ্ছে কি ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে কি ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে হাঁপানো পানি হবে এখানে প্লাস্টার অফ প্যারিসের ক্ষেত্রে। এখানে এটা হচ্ছে জিপসামের সংকেত, এটা হচ্ছে জিপসাম। এখানে অ্যান্সার নাই। প্লাস্টার অফ প্যারিসে এখানে হাঁপানো পানি হবে, এ অ্যান্সার হবে। হাফটা মিস্টেক হয়েছে, এখানে এ অ্যান্সার। 2 অণু পানি হলে জিপসাম, 2 অণু পানি হলে জিপসাম, আর হাঁপানো পানি হলে প্লাস্টার অফ প্যারিস। ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে হাঁপানো পানি, ওটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। আর এটা হচ্ছে ভাইয়া ডোলোমাইট। সি নাম্বার হচ্ছে ডোলোমাইট, আর এটা ম্যাগনেসিয়াম সালফেট। ওকে, গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা লেডের আকরিক, লেড সালফাইড। গ্যালেনা কোনটাকে বলা হয়? পিবিএস, লেড সালফাইড। সো পিবি, এটা হচ্ছে গ্যালেনা হচ্ছে পিবি এর আকরিক। এবার চলছো কোনটি বরফের সঠিক সংকেত? খুবই সহজ কথা ভাইয়া, বরফের সঠিক সংকেত কোনটি? বরফের সঠিক সংকেত হচ্ছে H2O পানি আর হচ্ছে এন সংখ্যক থাকলে তাকে বরফ বলা হয়। যেখানে এন পরিমাণ আছে H2O পানি এন, সেটা হচ্ছে বরফ। এখানে ডি এনপি হয়েছে, এটা এন হবে, এ হচ্ছে ডি অ্যান্সার। আচ্ছা, এবার চলে আসো ভাইয়া 32 নম্বর কোশ্চিন। 32 নম্বর কোশ্চিনে বলা হচ্ছে ফ্রিয়ন্স 12 এর কোন ফ্লোরিন পরমাণু কত? ফ্রিয়ন্স 12 কোডের ক্ষেত্রে 12/90 যোগ করব, 90 যোগ করলে 201। আমরা জানি লাস্ট যে ঘরটা, এটা কার ঘর ভাইয়া? এটা হচ্ছে ফ্লোরিনের ঘর। এখানে কার ঘর? এটা ফ্লোরিনের ঘর। আর এটা হচ্ছে কার্বনের ঘর, আর বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা পূর্ণ হয়। তাহলে ফ্লোরিন এখানে কয়টা আছে? 2টা। 12 কোড 2, 11 কোড 11, 1, 13 কোড 3। লাস্ট যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে ফ্রিয়ন্সের ফ্লোরিন নাম্বার। আচ্ছা, নিম্ন অ্যাসিড সময়ের তীব্রতা সঠিক ক্রম কোনটি? হাইড্রোহ্যালাইড অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যানোনের আকার যত বেশি সে তত শক্তিশালী অ্যাসিড। তো এখানে হাইড্রোহ্যালাইড অ্যাসিড হিসেবে হাইড্রোজেন আয়োডাইড, আয়োডিনের আকার সবথেকে বড়, আয়োডিন যেখানে ক্রমে আগে আছে সেটা অ্যান্সার, আয়োডিন ব্রোমিড ক্লোরাইড। এটা হচ্ছে সঠিক অ্যান্সার ভাইয়া। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো 34 নম্বর কোশ্চেন, সর্বাপেক্ষা দুর্বল অ্যাসিড কোনটা? আচ্ছা, আমাদের এখানে সবগুলো কি অ্যাসিড আছে ভাইয়া? সবগুলো অক্সি অ্যাসিড আছে। তো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে দুর্বলতা আমরা পাবো কিভাবে? অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তোমরা করবা কি, যার কেন্দ্রীয় মৌলের আকার এই জারণ মান ছোট, সে দুর্বল। এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান দেখো, এটা মাইনাস হচ্ছে 4, এটা +1, তাহলে এটা পাচ্ছি +3, এটা -6 +1, তাহলে এটা পাচ্ছি +5, এখানে -8 +2, এটা পাচ্ছি +6, এখানে -6 + 2, এখানে পাচ্ছি +4। তাহলে সব থেকে কম কোথায় হচ্ছে ভাইয়া? দেখো তো NO2 নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে আমাদের এ, অ্যান্সার হচ্ছে আমাদের এ। এবার দেখো সবচেয়ে ভারী কোনটি? সবচেয়ে ভারী হচ্ছে অসমিয়াম। সব থেকে ভারী মৌল হচ্ছে ভাইয়া অসমিয়াম, মার্কারি না, অসমিয়াম। এবার চলে আসো যে এই যে আমাদের HCH ইথাইলের কার্বনের হাইব্রিডেশন কত? এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড কার্বনকে যদি হাইব্রিডেশন করতে যাই, কার্বন H, ডাবল বন্ড OH। দেখো এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে? 1টা 2টা, আর এখানে একটা সিগমা 3টা। যদি 3টা আছে তাহলে এটা হবে, 3টা হলে কি হবে? sp2। তিনটা সিগমা বন্ড আছে একটা কার্বনের,
জয়টা সিগমা বন্ধন থাকবে, মানে একক একক বন্ধন হলো সিগমা, আর যেখানে একের অধিক বন্ধন থাকে, যেখানে একের অধিক বন্ধন থাকে একটা সিগমা বাকিগুলো পাই। তাহলে এখানে আমাদের টোটাল দেখো ভাইয়া এই জায়গাতে এই যে মিথানলের মধ্যে দুইটা আছে একক বন্ড, তাহলে সিগমা, এখানে ডাবল বন্ড আছে একটা সিগমা একটা পাই, তাহলে 1 2 3 তিনটা হচ্ছে সিগমা, তাহলে সংকলন হবে কি sp2। নিচের কোনটি ব্যাসার্ধ সবচেয়ে কম? আচ্ছা, ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা সবাই জানি যে যে কোনো ক্যাটায়নের আকার তার পরমাণু তুলনায় কি হয়, ছোট হয়, আর অ্যানোনের আকার পরমাণু তুলনায় বড় হয়। এবং সবগুলোর ক্ষেত্রে দেখো এখানে ফ্লোরিন 10টা, সবগুলো 10টা, এটাও 10টা আছে, এটাও 10টা, এটা হচ্ছে কি সোডিয়াম প্লাস, এখানে ম্যাগনেসিয়াম 2+, সবাই 10টা করে ইলেকট্রন আছে। কিন্তু এখানে সবসময় আমরা মনে রাখবা যে সম ইলেকট্রনের ক্ষেত্রে, এখানে ক্ষেত্রে করবা সম ইলেকট্রনের ক্ষেত্রে ক্যাটায়ন আগে, ক্যাটায়নের সমের ক্ষেত্রে আগে আকার বড় হবে অ্যানায়নের, তারপরে পরমাণু, অ্যানায়ন পরমাণু, তারপরে হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন পরমাণু এবং হচ্ছে কি ক্যাটায়ন। তাহলে সব থেকে এদের মধ্যে অ্যানায়ন, তারপর পরমাণু, তারপর হচ্ছে ক্যাটায়ন। তাহলে অ্যানায়ন হিসাবে এখানে তাহলে এর আকার সব থেকে বড়। তারপর পরমাণু হিসাবে কে আছে বলো তো? পরমাণু হিসাবে নিয়ন, তারপর বি আসছে, তারপরে হচ্ছে ক্যাটায়ন দুটো আছে। তো ক্যাটায়ন যদি একাধিক থাকে, যার প্রোটন বেশি সে হয়, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের প্রোটন বেশি, কারণ কেন্দ্রের 12টা প্রোটন আমার কি করছে, 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তো 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে হেভি জোরে আকর্ষণ করবে, এর আকারটা কি হয়ে যায় ভাইয়া, ছোট হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছো? তাই এখানে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকার বেশি ছোট হয়ে যায়। এবার চলে আসো ভাইয়া, কোন মোল জোড়া পর্যায় সারণীর একই পিরিয়ডভুক্ত। একই পিরিয়ড মানে কি একই পর্যায়ে অবস্থান করে, কোন মোল দুইটা একই পর্যায়ে অবস্থান করে। একই পর্যায়ের ক্ষেত্রে একই পিরিয়ড যখন বলছে, দেখো সোডিয়াম পটাশিয়াম এটা একই গ্রুপের, কোবাল্ট নিকেল এটা অ্যান্সার হবে, কারণ এটা হচ্ছে একই পর্যায়ে রয়েছে। ক্রোমিয়াম এটা একই গ্রুপের, এটাও একই গ্রুপের, শুধু বি অ্যান্সার। একই পর্যায়ে, পিরিয়ড মানে কি একই পর্যায়। মার্কারির পারমাণবিক সংখ্যা কত? মার্কারির পারমাণবিক সংখ্যা ভাইয়া 80। মার্কারির পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 80, এটা মনে রাখতে হবে। পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? আচ্ছা, ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা সঠিক ক্রম কি করতে পারবো? আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। তাহলে আমাদের বামের গুলো আকার বড় আর ডানের গুলো আকার ছোট। তাহলে বামের আকার যদি বড় হয়, তাহলে সবার আগে কে পড়ছে? সোডিয়াম। তাহলে আকার এখানে এই কয়টার মধ্যে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। তাহলে আকারের দিক দিয়ে ডি অ্যান্সার। কারণ এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, আবার স্টোনসিয়াম, ম্যাগনেসিয়াম, স্টোনসিয়াম আছে এখানে। সো সোডিয়ামের পর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, স্টোনসিয়াম, ম্যাগনেসিয়াম এটা বড়, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম ছোট। তো এক্ষেত্রে আমার স্টোনসিয়াম কিন্তু আরো নিচে আছে 13, এটা কিন্তু স্টোনসিয়াম অনেক নিচে আছে। ম্যাগনেসিয়ামের আগে ঠিক আছে অ্যালুমিনিয়াম, না ম্যাগনেসিয়াম আগে তো অ্যালুমিনিয়াম আসতে, এটা রং আছে। সো সবগুলো রং ডি অ্যান্সার ভাইয়া। এবার দেখো ট্যাংস্টনের প্রতীক কি? ট্যাংস্টনের প্রতীক হচ্ছে ভাইয়া ডাব্লু, এটা পরীক্ষায় প্রচুরবার এসেছে। ট্যাংস্টনের প্রতীক হচ্ছে ডাব্লু। এবার দেখো 42 নম্বর কোশ্চেন বলছে বিরল মৃত্তিকা ধাতুগুলো কোন পর্যায়ে অবস্থিত? বিরল মৃত্তিকা ল্যান্থানাইট সারিকে বিরল মৃত্তিকা ধাতু বলে। ল্যান্থানাইট সারিকে বিরল মৃত্তিকা ধাতু বলে। কোনটি অর্ধপরিবাহী? দেখো অর্ধপরিবাহী হচ্ছে কোনটা হবে তাহলে? এখানে সিলিকন, এখানে অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন। অর্ধধাতুগুলো হচ্ছে অর্ধপরিবাহী। কি বললাম ভাইয়া? অর্ধধাতুগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এবার চলে আসো, মুদ্রা ধাতু বলা হয় কোন গ্রুপকে? আমরা সবাই জানি গ্রুপ 11কে মুদ্রা ধাতু বলা হয়, গ্রুপ 11কে। অর্ধপরিবাহী মৌলগুলোর নাম তোমরা লিখে রাখতে পারো, যে জার্মেনিয়াম, জি স্যার আসুন, সাবধানে টুলে বসুন।
জিতে হচ্ছে জার্মানিয়াম, সারে হচ্ছে সিলিকন, আসুনে হচ্ছে আর্সেনিক, সাবধানে হচ্ছে এসবি, টুলে হচ্ছে টেলুরিয়াম, বসুনে হচ্ছে বি। জি স্যার আসুন, সাবধানে টুলে বসুন। এবার দেখো মুদ্রা ধাতু বলা হয় কোন গ্রুপের মৌলকে? গ্রুপ 11। 11 মানে কি? 1 এর বি। তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া এ, 1 এর বি। তাহলে এটা হচ্ছে 44 নম্বর অ্যান্সার শেষ। এবার চলে আসো 45 নাম্বার কোশ্চেন। 45 নাম্বার কোশ্চেন বলছে সোডিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এ আয়নগুলোর ব্যাসার্ধের ক্রম কি? সোডিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, সোডিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আয়নগুলোর ব্যাসার্ধের ক্রম কি? আয়নগুলোর ব্যাসার্ধের ক্রম হচ্ছে সব থেকে কোনটার আয়নগুলোর ব্যাসার্ধের ক্রম আসবে এখানে? সবগুলোর ব্যাসার্ধের ক্রম হচ্ছে সবার আগে হচ্ছে কি আসবে? আমি আগে বলেছি সবার আগে অ্যানায়ন। সবার আগে কি বলেছিলাম? অ্যানায়ন, তারপরে বলেছি কি পরমাণু, তারপরে বলেছি কি ক্যাটায়ন। তাহলে অ্যানায়ন, তাহলে এখানে সম ইলেকট্রনের ক্ষেত্রে অ্যানায়নের আকার বড় এবং ক্যাটায়নের আকার ছোট, কথা ঠিক আছে। এখানে দুটাই কিন্তু অ্যানায়ন, ক্লোরিনের আকার বড় ব্রোমিনের থেকে, এটা রং, কারণ ব্রোমিনের আকার বেশি বড় হবে, ক্লোরিনের আকার ছোট হবে, সো এটা রং পড়তেছে। ব্রোমিনের আকার বড় ক্লোরিনের থেকে, কথা ঠিক আছে। ফ্লোরিনের তার চেয়ে ফ্লোরিন এবং সোডিয়াম থেকে ফ্লোরিন বড়, এটা সম্পূর্ণ রাইট আছে। এটা একবার চোখ বন্ধ করে বলে দিতে পারি সম্পূর্ণটা রাইট আছে। এই জায়গাতে এটা রং আছে, কারণ সোডিয়াম বড় বলেছে ফ্লোরিনের তুলনায়। আমরা যে কোনো ক্যাটায়নের আকার তার পরমাণুর তুলনায় কি হয়? ছোট হয় সম ইলেকট্রনের। তাহলে এখানে হচ্ছে আমাদের বি অ্যান্সার। কি অ্যান্সার হচ্ছে? বি। দেখো এখানে কিন্তু অ্যানায়ন হিসেবে তিনটা আছে, তিনটা অ্যানায়ন যেহেতু একই গ্রুপের, তো গ্রুপের নিচের দিকের মৌলগুলো আকার বড় হয়। তাহলে ব্রোমিন নিচের দিকের মৌল আগে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, ফ্লোরিন। এবার এই যে এখানে এটা 10টা ইলেকট্রন, এটাও 10টা ইলেকট্রন, তো সম ইলেকট্রনের ক্ষেত্রে আগে আসবে অ্যানায়ন, তারপর পরমাণুর পর ক্যাটায়ন, তাহলে অ্যানায়নের পর ক্যাটায়ন আসছে, তাহলে এটা সব দিক থেকে মিলছে, সো বি অ্যান্সার। ভাইয়ের শর্টকাট টেকনিক মনে রাখবা, সম ইলেকট্রনের অ্যানায়ন আগে আসবে, অ্যানায়নের আকার বড় হয়, তারপরে পরমাণু, সম ইলেকট্রনের পরমাণু, তারপরে হবে সম ইলেকট্রনের কি? ক্যাটায়ন। এই টেকনিকটা ভাই তুমি যদি মনে রাখতে পারো, জোস অফ দা, একবারে তুমি এখানে অ্যান্সার করতে পারবা। এটা এই যে রাবি এবং আমাদের যে জিএসটি সামনে যে পরীক্ষা, তার জন্য খুবই খুবই তোমাদের গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট হবে। এবার চলে আসো 46 নম্বর কথা কোশ্চিনে। পর্যায় সারণীতে 39 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের অবস্থান কোথায়? আচ্ছা 39 কোথায় আছে? 39 কোন ব্লকে? আমাদের 39 আমাদের হচ্ছে 36 পর্যন্ত ক্রিপ্টন, 36 পর কে 37 38 কি পড়তেছে? এস ব্লক। এবং দেখো 39 হচ্ছে ইট্রিয়াম, এটা ডি ব্লক। তো চোখ বন্ধ করে বলতে পারি দ্যাটস কল আমাদের ডি ব্লক মৌল। আচ্ছা এবার চলে আসো ভাইয়া 47 নম্বর কোশ্চিন। 47 নম্বর কোশ্চিন বলছে অবস্থান্তর ধাতুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো হলো কত? সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন, তাহলে অবস্থান্তর গুলো সর্বশেষের ইলেকট্রন যে 0 থেকে মানে 1 থেকে কত হবে? 9 পর্যন্ত হবে। অবস্থান্তরের ক্ষেত্রে 1 থেকে 9, 0 বা 10 হওয়া চলবে না। এই জন্য আমাদের অ্যান্সার হবে সি। অ্যান্সার কি ভাইয়া? অ্যান্সার হচ্ছে এখানে সি। এবার চলে আসা হচ্ছে যে 48 নম্বর কোশ্চিন। 48 নম্বর কোশ্চিনে বলা হয়েছে নিম্নের কোন যৌগটির আকৃতি ত্রিকোণাকার এবং সমতলীয় ত্রিভুজ আকার? আচ্ছা এখানে এবং এখানে অবশ্যই ত্রিকোণাকার। তুমি ভাবতে পারো ভাই যে এটাও 3টা আছে, এটাও 3টা আছে, কিন্তু এগুলো বিকৃত, কারণ একটা মুক্ত ইলেকট্রন থেকে যায়, এরও একজোড়া মুক্তজোড় আছে, এরও একজোড়া মুক্তজোড় আছে। আর এই দেখো BCl3 এর কোনো মুক্তজোড় নাই, AbCl HCl HCl যোগ করলে ত্রিকোণাকার। বাট এই যে PH3 এর ক্ষেত্রে কি হয় দেখো, P মুক্তজোড়, এদিকে H, এদিকে H, এদিকে H, এটা পিরামিডের নাই হয়, এটা হচ্ছে পিরামিডের নাই, সো এটা সম্ভব না। এবং 3 এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। যখন তোমাকে সমতলীয় ত্রিকোণাকার বলতেছে, সমতলীয় ত্রিকোণাকার বললে এটা অবশ্যই আমাদের কি হবে? যে মুক্তজোড় বিহীন যেটা 3টা আছে সেটা অ্যান্সার হবে। তাহলে 48 অ্যান্সার হচ্ছে। 49 নম্বর কোশ্চেন বলছে কোন আয়নটি সবুজ? এখানে খুব সুন্দর করে ভ্যানাডিয়াম 3+ এর আয়নটির বর্ণ হয় সবুজ। ভ্যানাডিয়াম 3+ এর বর্ণ হচ্ছে কি সবুজ। আচ্ছা তারপরে দেখো অ্যাসিটিলিন বা ইথেন অণু কার্বন কার্বন ত্রিবন্ধন যে সম্বন্ধগুলো রয়েছে, কার্বন কার্বন ত্রিবন্ধন
এখন দেখো অ্যাসিডের ইথাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন, ত্রিবন্ধন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধনে যে বন্ধন রয়েছে, কার্বন ত্রিবন্ধনে একটা সিগমা আছে আর দুটা পাই, এখানে একটা সিগমা দুটা পাই, সো অ্যান্সার হচ্ছে 1। এখানে বলে শুধু কার্বন কার্বন, আমাকে যদি টোটালটা বলতো তাহলে 3টা সিগমা দুটা পাই হতো অ্যান্সার, তখন 3টা সিগমা দুটা পাই হতো, কিন্তু বলেছে শুধু কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে, কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা আছে আর বাকি দুটা হচ্ছে ভাইয়া পাই বন্ধন। ওকে, এবার দেখো আমাদের এবার কয় নম্বর কোশ্চেন আসছে, 11 নম্বর। একটি জটিল যৌগে লিগ্যান্ড মানে, লিগ্যান্ডকে মনে করা যেতে পারে এটা লুইস, সকল লিগ্যান্ড হচ্ছে লুইস ক্ষার, সকল লিগ্যান্ড হচ্ছে লুইস কি ক্ষার, কারণ লিগ্যান্ড গুলো মুক্ত ইলেকট্রন দান করে, আর যারা মুক্ত ইলেকট্রন দান করে তারাকে লুইস কি বলে ক্ষার, আর যারা অষ্টক সংকোচন যৌগ, যারা অষ্টক সংকোচন যৌগ মুক্ত ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস কি হয়ে অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে এখানে লুইস ক্ষার অ্যান্সার। এবার চলে আসো ভাইয়া 52 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ইথিনের জ্যামিতিক গঠন কি, ইথিন, ইথিন কার্বন কার্বন ডাবল বন্ড, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে এইচ, সো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে মানে কি রে ভাইয়া sp2, আর sp এর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার, সো ইথিনের এর 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 আকৃতি হবে কি ত্রিকোণাকার, কারণ sp2 সংকরণ ইথিন অ্যালকিন, অ্যালকিনের সংকরণ sp2, আর অ্যালকিনের সংকরণ sp2, আর যাদের sp2 হয় তারা ত্রিকোণাকার হয়, এটা ত্রিকোণাকার হবে। ওকে ফাইন। আচ্ছা দেখো এবার বেনজিনে কোন প্রকার হাইব্রিডেশন আছে, আচ্ছা বেনজিনে কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে হচ্ছে sp2, আর কিচ্ছু করা লাগবে না, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মানে হচ্ছে sp2। এবার 54 নম্বর কোশ্চেনে চলে আসো, 54 নম্বর কোশ্চেন 54, ত্রিকোণাকার সমতল অণু গঠন হয় কিভাবে, ত্রিকোণাকার সমতল অণু কিভাবে গঠন হয়, ত্রিকোণাকার সমতল অণু গঠন করার ক্ষেত্রে একটি এস কয়টি পি লাগবে, দুটা পি, কারণ ত্রিকোণাকার হলে sp2 সংকরণ লাগে, সো একটি এস এবং কয়টি পি লাগবে, দুটি পি অরবিটালের সংকরণের ফলে, সো আমাদের এ অ্যানসার sp2, একটি এস দুটি পি, বাকিগুলো হবে না, 2s তো কখনো কল্পনা করা যায় না। তাহলে এবার চলে আসো 50 নম্বর কোশ্চেন, কার্বনে sp সংকরিত দুটি অরবিটালের মধ্যকার কোণের মান কত, sp সংকরণ যখন ঘটছে সেটা বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, বন্ধন কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে বন্ধন কোণ এখানে ডি অ্যান্সার চলে আসে 180। আচ্ছা এবার দেখো ভাইয়া আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে SF6 গঠনে S এর বৈশিষ্ট্যে কয়টি ইলেকট্রন অর্জিত হয়, কয়টি বৈশিষ্ট্য, কয়টি SF8 সরি 6, তাহলে এখানে 6টা আছে, তাহলে 6 দুগুণে কত হবে 12টি, কারণ একটা S এর বাইরে এখানে F, এখানে F, এখানে F, এখানে F, এখানে F, এখানে F, 6 দুগুণে কত হচ্ছে দেখো 6 দুগুণে 12টি, সো অ্যান্সার হবে 12টি, দেখো অ্যান্সার হবে 12টি। এবার চলে আসো 17 নম্বর, হিরো গ্রাফাইট ও ইথিন অণুতে, হিরো গ্রাফাইট ইথিন অণুতে কার্বনের সংকরণের অবস্থা কত, হীরাতে আছে sp3 দামি, গ্রাফাইট এটা হচ্ছে sp2, গ্রাফাইটের ক্ষেত্রে হবে sp2, ইথেন হচ্ছে sp3, তাহলে sp3 sp2 sp3, তাহলে দেখো sp3 sp2 sp3 কোথায় রয়েছে, এটা হচ্ছে এখানে। শুনো ভাইয়া হিরোক এবং গ্রাফাইটের মধ্যে মনে রাখবা কে বেশি, কোনটা sp3 কোনটা sp2, আমি মনে রাখি কিভাবে তোমাকে, আমি তোমার সাইন বলে দিচ্ছি, আমরা এটা মনে রাখি যে যে হিরোক হচ্ছে দামি, দামির ক্ষেত্রে বড়টা, দামির ক্ষেত্রে বড়টা মানে sp3, আর গ্রাফাইট কম দামি জিনিস, কম দামির ক্ষেত্রে হবে ছোটটা মানে sp2, তো sp3 এবং পাবো কি আমরা sp2। ওকে এবার চলে আসা হচ্ছে 58 নম্বর কোশ্চেন, দেখো 58 নম্বর কোশ্চেনে বলছে O2 2 মাইনাস এর বন্ধন ক্রম, আমি তোমাদের বন্ড অর্ডার গত ক্লাসে পড়াইছিলাম একটা ভিডিওতে, আমি বন্ড অর্ডার সমান কি বলেছিলাম যে বিজোড় ইলেকট্রন পরমাণু সমূহের বিজোড় ইলেকট্রন মাইনাস প্লাস ক্যাটায়ন মাইনাস
অ্যানায়ন ডিভাইড বাই 2। এখানে দুটো অক্সিজেন O2, দুটো অক্সিজেনের বিজোড় ইলেকট্রন দুটো করে আছে, বিজোড় ইলেকট্রন দুটো করে থাকলে 4টা। এখানে ক্যাটন নাই অ্যানায়ন 2, -2 ডিভাইড বাই 2, তাহলে 2 - 2 মানে 1, বন্ড অর্ডার 1। সো অ্যান্সার হচ্ছে সি। ওকে, এবার দেখো তারপরে কোশ্চেন চলে আসো, ড্রাই আইস হলো কি? ড্রাই আইস হচ্ছে শুষ্ক বরফ, হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলে। কঠিন কার্বন ডাই অক্সাইড কি বলা হয়? ড্রাই আইস। কঠিন কার্বন ডাই অক্সাইড কি বলা হয় ভাইয়া? ড্রাই আইস বলা হয়। এই হচ্ছে আমাদের কথা। পরবর্তী কোশ্চেন আসো, নিচের যৌগগুলোর মধ্যে কোনটির পোলারায়ন সবচেয়ে কম? নিচের যৌগগুলোর মধ্যে কোনটির পোলারায়ন সবথেকে কম? পোলারায়ন জিনিসটা ডিপেন্ড করে তার আয়নিক পোলারায়ন কি হবে ভাইয়া? আয়নিক বৈশিষ্ট্যের বিপরীত। আয়নিক বৈশিষ্ট্য সমানুপাতিক 1/, পোলারায়ন। আয়নিক বৈশিষ্ট্য সমানুপাতিক 1/, পোলারায়ন। তাহলে পোলারায়ন আয়নিকের বিপরীত। তাহলে পোলারায়ন সব থেকে বেশি কোথায়? এখানে দেখো সবগুলো ক্যাটায়ন সেম আছে, সবগুলো ক্যাটায়ন কি আছে? সেম। অ্যানায়ন এখানে কি আছে? অ্যানায়ন F-, এখানে Cl-, এটার জন্য Br-, এটা I-, চার্জও সেম। আমরা জানি কি কানামামা ছোট অ্যানামামা বড়, অ্যানায়ন বড় হলে পোলারায়ন বেশি। অ্যানায়ন সব থেকে বেশি কোথায় বড়? সিলভার আয়োডাইড। তাহলে এর পোলারায়ন সব থেকে কি হবে? বেশি। ক্রমবর্ধমান ইলেকট্রোনেগেটিভিটি অনুসারে কোনটি সঠিক? ক্রমবর্ধমান ইলেকট্রোনেগেটিভিটি অনুসারে, ইলেকট্রোনেগেটিভিটি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার মান অনুসারে সব থেকে তড়িৎ ঋণাত্মক মান বেশি কার হচ্ছে ভাইয়া? ক্লোরিন, তারপরে হচ্ছে কি অক্সিজেন, তারপরে হচ্ছে কি ক্লোরিন, তারপরে হচ্ছে কি নিয়ন। কারণ অনুসারে সব থেকে ফ্লোরিন হচ্ছে 4.0, অক্সিজেন 3.5, কার্বন 2.5, নিয়ন হচ্ছে 0। তাহলে সি অ্যান্সার। এটা সর্বসা করলে আমার অ্যান্সার মিলছে সি। চলো স্যার 62 নাম্বার, কোন যৌগটিতে সমজীব বৈশিষ্ট্য বেশি? কোন যৌগটিতে সমজীব বৈশিষ্ট্য বেশি? সব থেকে দেখো সমজীব বৈশিষ্ট্য বেশি কোথায়? যেখানে হচ্ছে কি সবগুলো কি অ্যানায়ন কি আছে? সেম। ক্যাটায়ন দেখো সবগুলো কি আছে? প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, চার্জও সেম। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যার কানামামা ছোট অ্যানামামা বড়, ক্যাটায়নের আকার যেখানে ছোট সেখানে পোলারায়ন বেশি, আর যার পোলারায়ন বেশি তার সমজীব বৈশিষ্ট্য বেশি। সব থেকে আকারে ছোট কে? লিথিয়াম। সো এর পোলারায়ন বেশি এবং হচ্ছে কি এর সমজীব বৈশিষ্ট্য বেশি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো তার পরের কোশ্চেনে। আমরা চলে আসছি হচ্ছে 63 নম্বর কোশ্চেন। টেট্রাহাইড্রেট অনুর বন্ধনীয় কৌণিক দূরত্ব কত? বন্ধনীয় কৌণিক দূরত্ব কত? টেট্রাহাইড্রেট মানে 4 কার্বন, তাহলে বন্ধনীয় কৌণিক দূরত্ব, তাহলে 4টা থাকলে কি হবে? 4টা আছে না টেট্রাহাইড্রেট, তাহলে sp3 মানে 109.5, তাহলে 109 ডিগ্রি হবে। টেট্রাহাইড্রেটের ক্ষেত্রে 109 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। টেট্রাহাইড্রেট 4টা অনু বন্ধনীয়, মানে ধরো সি, এদিকে এইচ মিথেন, টেট্রাহাইড্রেট না আছে না 4টা, এই 4টা মানে 4 দিয়ে 4টা আছে, এখানে কোনো মুক্ত ইলেকট্রন প্রভাব নেই। তাহলে এখানে মুক্ত ইলেকট্রন প্রভাব যদি না থাকে sp3 সংকরণের বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এবার দেখো 64 নম্বর কোশ্চেন, নিচের কোন যৌগটিতে আয়নিক বন্ধন নেই? আচ্ছা আয়নিক বন্ধন কোথায় নেই? দেখো সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন রয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হচ্ছে তারপর হচ্ছে কি এই H2N, এটা হাইড্রোজেন H2N, আর এখানে হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। এটার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য সমজীব বৈশিষ্ট্য দুটোই আছে। সি এর মধ্যে কোনো আয়নিক বৈশিষ্ট্য নেই, কারণ দুটা অধাতু হলে সমজীব বন্ধন বিদ্যমান। 65 নম্বর কোশ্চেন হচ্ছে দেখো, এটা হচ্ছে CH3NH3 এবং এই যে দেখো এখানে বলা হচ্ছে কি মিথেন, অ্যামোনিয়া, পানি, এর বন্ধন কোণের ক্রম কোনটা? তাহলে সব থেকে মিথেনের বন্ধন কোণ হচ্ছে 109, অ্যামোনিয়া 107, এটা হচ্ছে পানি 104.5, তাহলে এটা হচ্ছে বেশি, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে পানি। তাহলে মিথেন,
অ্যামোনিয়া পানি, মিথেন অ্যামোনিয়া পানি বি অ্যান্সার, কারণ মিথেনে কোনো মুক্ত ইলেকট্রনের প্রভাব নেই। সো এখানে বন্ধন কোণ 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি হয় এটা, এবং 109.5 এবং তারপরে হচ্ছে কি অ্যামোনিয়া হচ্ছে 107 ডিগ্রি আর পানি হচ্ছে 104.5 ডিগ্রি। আশা কি বুঝতে পেরেছো? এবার চলে আসো 66 নম্বর কোশ্চিন। অতি বেগুনি ও অবলোহিত আলো, অতি বেগুনি ও অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে কত? অতি বেগুনি ও অবলোহিতর ক্ষেত্রে অতি বেগুনি 4, এখানে 4 দেখো এখানে কি 4000 অ্যাংস্ট্রম মানে 400 ন্যানোমিটার থেকে নিচে, ঠিক আছে, আর অবলোহিত 7000 এর বেশি। হ্যাঁ এটা রাইট। সো অ্যান্সার এইটা। 4000 অ্যাংস্ট্রম মানে 400 ন্যানোমিটার, আর 7000 অ্যাংস্ট্রম মানে 7000 অ্যাংস্ট্রম মানে হচ্ছে এখানে 7000 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটার বেশি হলে আয়ার, 400 ন্যানোমিটার নিচে হলে অবলোহিত। 66 নম্বর কোশ্চেন হচ্ছে এ অ্যান্সার। এবার চলে আসো 67 নম্বর কোশ্চেন। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ কত? দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780, 700 রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? সি। এবার চলে আসো 68 নম্বর কোশ্চেন হচ্ছে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কি বর্ণ দেয়? শিক্ষা পরীক্ষায় সোডিয়াম আমাদের সোনালী হলুদ দেয়, সোনালী হলুদ, তাহলে অ্যান্সার হচ্ছে কি হলুদ, সোনালী হলুদ। এখানে হচ্ছে অ্যান্সার সোনালী হবে, সোনালী হলুদ। তো এখানে অ্যান্সার দুটো মিলা হয়, অ্যাকচুয়ালি সোডিয়াম দেয় সোনালী হলুদ, তো দুটাই অ্যান্সার হতে পারে এখানে সোনালী হলুদ। সোডিয়াম শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয়, সোনালী হলুদ বর্ণ দেয়। এবার 69 নম্বর কোশ্চিন। কোন মৌলকে বুনসেন দীপশিকায় উত্তপ্ত করলে কোনো বর্ণ সৃষ্টি করে না? আমরা সবাই জানি এখানে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম, বেরিয়াম না বেরিলিয়াম, বিইও, ম্যাগনেসিয়াম ধাতু শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। শিক্ষা পরীক্ষায় বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। দীপশিখায় পটাশিয়াম আয়ন দ্বারা সৃষ্ট বর্ণ কোনটি? দীপশিখায় পটাশিয়াম দ্বারা, পটাশিয়াম মনে রাখবা পটল এবং বেগুন, তাহলে অ্যান্সার হবে বেগুনি। পটাশিয়াম সবসময় বেগুনি বর্ণ দেয়, কে হচ্ছে বেগুনি বর্ণ, কি বর্ণ দিবে? বেগুনি। সো অ্যান্সার হচ্ছে এখানে বি। এবার দেখো 71 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেট সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা যদি 4 × 10⁻⁵ হয়, এই ঘনমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল কেএসপি কত? তো খুবই সহজ ভাইয়া, এটার ক্ষেত্রে বেরিয়াম সালফেটকে বিয়োজন করলে বেরিয়াম 2+ SO4 পাই। বেরিয়াম সালফেটের ক্ষেত্রে বেরিয়াম 2+ প্লাস SO4 এক্ষেত্রে আমরা কেএসপি সমান কি পেতে পারি? তো বেরিয়াম 2+ থার্ড ব্র্যাকেট SO4 থার্ড ব্র্যাকেট, তাহলে এর বেরিয়াম 2+ এর ঘনমাত্রা আর SO4 এর ঘনমাত্রা দুটো গুণ করলে হয়, তাহলে 4 ইন্টু, দেখো এখানে 4 × 10⁻⁵, এটা হচ্ছে এস সমান পাচ্ছি, তার উপরে চলে আসবে ভাই স্কোয়ার। স্কোয়ার যদি চলে আসে 4 4 16, 16 × 10⁻10, 1.6 × 10⁻, কি পাবো 9, 1.6 × 10⁻, পাবো 9। এখানে দেখো যে 1.6 × 10⁹, সো অ্যান্সার হচ্ছে ডি, 1.6 × 10 কি হবে 9। এবার 72 নম্বর কোশ্চেনে চলে আসো ভাইয়া, যে শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিক্ষা প্রদর্শন করে? সোনালী হলুদ দেয় কে বললাম? সোডিয়াম। অ্যান্সার হচ্ছে সি, সোডিয়াম। ওকে। 73 নম্বর কোশ্চিন। শিক্ষা পরীক্ষায় বা ফ্লামি টেস্টের মাধ্যমে বিভিন্ন ধাতব মৌল শনাক্ত করতে যে অ্যাসিডে প্লাটিনাম তারে মিশ্রিত হয়,
এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাইয়া, যে শিক্ষা পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়? শিক্ষা পরীক্ষায় HCl অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষা পরীক্ষায় কি ব্যবহার করা হয়? HCl অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি সবাই যে শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ এই গাঢ় HCl অ্যাসিড একটা অনুদায়ী লবণকে উদ্দায়ী লবণে পরিণত করে, যা শিক্ষা পরীক্ষা খুব সহজে বর্ণ প্রশ্ন করতে সাহায্য করে। আচ্ছা, এবার চলে আসছে 74 নম্বর কোশ্চেন। একটি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1000 ন্যানোমিটার হলে তার তরঙ্গ সংখ্যা কত? আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি 1000 ন্যানোমিটার হয়, এক্ষেত্রে তরঙ্গ সংখ্যা কত? দেখো, এক্ষেত্রে তরঙ্গ সংখ্যা হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা বের করতে বলেছে। তরঙ্গ সংখ্যা আর এখানে সি দেওয়া আছে। তরঙ্গ সংখ্যা মানে কি? নিউ বার সমান 1/λ। জাস্ট তুমি কি করবা, 1000 ন্যানোমিটার লেখা আছে, 1/1000 ইন্টু 10⁻⁻9, মানে এখানে কি 1/10⁻⁻6 সমান 10⁻6 করলে অ্যান্সার শেষ। 10⁻6 যেটা পার মিটার, এটা অনেকে অনেক কিছু করবে, অ্যান্সার হবে এটা সি। 74 নম্বর কোশ্চেন পেয়ে গেলাম। 75 নম্বর কোশ্চেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল নাম্বার এর 4 হলে অরবিটাল কতটি হবে? তো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল মানে এর মান 4 হলে অরবিটাল হচ্ছে n স্কয়ার। অরবিটাল সংখ্যা হচ্ছে, দেখো, অরবিটাল সংখ্যা হচ্ছে 4 স্কয়ার মানে 16টি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে 76 নম্বর কোশ্চেন। ক্রোমিয়াম এর তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান? তাহলে তৃতীয় শক্তি স্তরে হচ্ছে যে 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। তাহলে 2 ইন্টু n স্কয়ার মানে কি 3 স্কয়ার, 2 ইন্টু 9, 9 দুগুনি হচ্ছে কি 18। সো অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? বি। অ্যান্সার হচ্ছে কি বি। এবার দেখো 77 নম্বর কোশ্চেন কি বলছে এখানে। 77 নম্বর কোশ্চেন, হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী লাইমেন সিরিজের তৃতীয় লাইন এর তরঙ্গ দৈর্ঘ্য কত? হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী লাইমেন সিরিজের তৃতীয় লাইন এর তরঙ্গ দৈর্ঘ্য কত? ওকে, এখন কথা হচ্ছে কি যে আমার লাইমেন সিরিজের তৃতীয় লাইন বলেছে, এর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, 1/λ সমান কি জানি, RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে এক্ষেত্রে দেখো তোমরা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে RH 10 9 6 7 8 লাইমেন মানে 1 স্কয়ার মাইনাস 1 তৃতীয় লাইন, তাহলে n2 এর মান হবে কত? 3 নম্বর লাইন হলে 4 স্কয়ার হবে 1/16। তাহলে 1 - 1/16 বাদ দিলে সব মিলিয়ে যেটা থাকবে তোমরা এখানে অ্যান্সার পাবা হচ্ছে 97.34। এটা হচ্ছে 97.239 অ্যান্সার হবে। আচ্ছা, 78 নম্বর কোশ্চেন চলে আসো। পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচে 4টি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি অনুমোদনযোগ্য? আচ্ছা, একটি ইলেকট্রনের জন্য দেখো 4টি কোয়ান্টাম সংখ্যার একটি পরমাণুর জন্য n এর মান 1, n এর মান 1 এর জন্য l এর মান 1 হতে পারে না, রং কথা। n এর মান 3, l এর মান 1, ঠিক আছে। l এর মান 1 এর জন্য m এর মান -2 সম্ভব না। এবার দেখো n এর মান 2, l এর মান 1, রাইট। n এর মান 1 এর জন্য l এর মান 0, এটাও রাইট। এন্ড s এর মান +½ এটাও রাইট। সবগুলো রাইট আছে। সো আমার অ্যান্সার হচ্ছে, চোখ বন্ধ করে বলে দিতে পারি সি। আমি কি সি। এবার দেখো 39 নাম্বার, তরঙ্গ দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটি? সবার আগে গামা। দেখো গামা, তারপরে এক্স রে ক্রম। তরঙ্গ দৈর্ঘ্যের সঠিক ক্রম হচ্ছে সবথেকে মাইক্রোওয়েভ বড় হবে, এটা ভুল আছে। মাইক্রোওয়েভ, এক্স রে, বেতার, এটাও ভুল। সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য বেতারের বেশি। বেতার, অবলোহিত, এক্স রে, এটা রাইট। বেতার, অবলোহিত, তারপর হচ্ছে কি এক্স রে, সমান সি, রাইট। এই হচ্ছে আমাদের পুরো ফার্স্ট পার্টের আমাদের কোশ্চেনগুলো ভাইয়া।
আমি তোমাদের সাইন ভাই এই যে ধারাবাহিকভাবে পুরো ফার্স্ট পার্টের আমি যে 69টা কোশ্চেন দিয়েছি, তোমরা এই আরইউ এবং জিএসটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাস নিয়ে আসতেছি সেকেন্ড পার্ট এবং কম্বাইন্ড। সেকেন্ড পার্টটা নিয়ে আসবো আগে, তারপরে আসবো আমরা কম্বাইন্ড মডেল টেস্ট হিসাবে। এবং এগুলো হচ্ছে আমার বাছাইকৃত সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাজেশন এমসিকিউ। তোমরা খুবই খুবই ভালোভাবে এমসিকিউ সলভ করে যাও। ক্লাসটা দেখে গেলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা যে কতগুলো কমন আছে। এবং আমার ধারাবাহিক যে 4টা থেকে 5টা আমি লেকচার দিব এবং কোশ্চেন সলভ করব এই জিএসটির আগে, সবগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আজকালকে যে আরইউ কোশ্চেন আছে এখান থেকে তোমরা অনেকগুলো কমন পাবা, এই আশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।